ইভানের ফ্ল্যাটের সোফায় মুখোমুখি বসে আছে তেজস্বী ও ইকরা। আর তাদের ঠিক পাশে চিন্তিত মুখে বসে আছে ইভান। ইভান যে আর্যর অতীত ও জীবনে কোন অনেক গোপন রহস্য জানে তা তেজস্বী খুব ভালো করে অনুধাবন করতে পারছে। ইকরা অধৈর্য হয়ে বলল, ইভান, তুমি কি আর্যর বিষয়ে বিশেষ কিছু জানো? ইভান কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে মুখে এক অজানা ইতস্তত ভাব। তেজস্বী আকুল কণ্ঠে বলল, প্লিজ ইভান ভাইয়া, এই মুহূর্তে চুপ করে থাকবেন না। কেসটা দিন দিন জটিল থেকে আরও টাফ হয়ে উঠছে। এখন আর্যর পেছনের সব বিষয় জানা আমার ভীষণ প্রয়োজন। আপনি সত্যিই কি জানেন আর্যর ব্যাপারে? ইভান এক মুহূর্ত নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর গলায় বলতে শুরু করলো। আর্য চৌধুরীর আসল পরিচয় আদিব খন্দকার। তার বাবা ছিলেন তৎকালীন ড্যাশিং পুরুষ অফিসার আসিফ খন্দকার। তেজস্বী বলল, এতটুকু আমরাও জেনে গেছি। তীব্র ট্রমার মাঝে আর্য তার নিজের মুখে স্বীকার করেছে, কিন্তু কিভাবে সম্ভব এটা? আর্য কিভাবে আদিব হলো? ইভান স্মৃতি মন্থন করে বলতে লাগলো, আর্যর সাথে আমার পরিচয় সেই ক্লাস 8 থেকে। আর্যর বাবা অর্থাৎ জাহেদ চৌধুরী ছিলেন আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। সেই খাতিরেই তাদের বাড়িতেই আমার যাতায়াত ছিল অঢেল। একবার মাঠে খেলার সময় একটা বাচ্চা ছেলে হঠাৎ আর্যকে বলে ওঠে, তোর বাবা তো ভালো লোক না, খারাপ লোক। ব্যাখ্যাটা শোনা মাত্রই আর্য যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। ওইটুকু বয়সে সে ইট দিয়ে মাথায় আঘাত করে সেই ছেলেটার মাথা ফাটিয়ে দিয়েছিল। সেদিন কিছুতেই আর্যকে থামানো যাচ্ছিল না। সে উন্মাদের মতো চিৎকার করে বলেছিল, আমার বাবা খারাপ না, আমার বাবা একজন সৎ লোক। ওরা সবাই চক্রান্ত করে আমার বাবাকে খুন করেছে। ইকরা আর তেজস্বী কাঠ হয়ে নিঃশ্বাস বন্ধ করে ইভানের কথাগুলো শুনছিল। ইভান আবার বলল, সেদিন আর্যর মুখে ওই ভয়াল কথাগুলো শুনে আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। শুধু তা আমি নই, আমার বাবাও সে কথা শুনে ফেলেছিলেন। কৌতূহল সামলাতে না পেরে পরদিনই বাবা জাহেদ আঙ্কেলের কাছে গিয়ে এই বিষয়ে জানতে চান। সেদিন জাহেদ চৌধুরী নিজের গোপন সত্যটা প্রকাশ করে জানান, আর্য আসলে তার নিজেদের রক্ত বা সন্তান নয়। তেজস্বী একইভাবে চুপ নিশ্চুপ হয়ে রইল। তার দৃষ্টি স্থির। ইকরাই উসখুস করে ব্যাকুল গলায় শুধালো, তারপর কি হলো ইভান? ইভান দীর্ঘশ্বাস ফেলে পুরো অতীতটা স্পষ্ট করার জন্য আবার বলতে শুরু করলো। মূলত জাহেদ চৌধুরীর নিজের একটা ছেলে ছিল, তার যার যখন তখন যার বয়স তখন মাত্র 8 বছর। কিন্তু একটা বিরল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সেই বাচ্চাটা মারা যায়। সন্তানের এমন অকাল মৃত্যুতে জাহেদ চৌধুরীর স্ত্রী মেহরিন জাহান প্রায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থায় চলে যান। তখন তারা দেশের বাইরেই থাকতেন। কিছুদিন পর যখন তারা দেশে ফিরে আসেন, এক রাস্তার রাতে বাসায় ফেরার পথে হঠাৎ দেখতে পান রাস্তার ঠিক মাঝখানে একটা 9-10 বছরের ছেলে যন্ত্রণায় কোঁকাচ্ছে। ছেলেটার শরীরে বিভিন্ন স্থান কেটে চুইয়ে রক্ত পড়ছিল। তারা আর এক মুহূর্ত দেরি করল না, ছেলেটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জ্ঞান ফেরার পর ডাক্তার জানান, প্রচণ্ড মানসিক আঘাত ছেলেটির আগের সব স্মৃতি মুছে গেছে। মৃত সন্তানের শোকে ব্যাকুল মেহরিন আন্টি আর জাহেদ আঙ্কেল তখন সেই অসহায় ছেলেটিকেই নিজেদের হারানো সন্তান হিসেবে বুকে টেনে নেন। আর তার নতুন পরিচয় দেন আর্য চৌধুরী। তেজস্বী এক গভীর থমথমে নিঃশ্বাস ফেলল। ইভান আবারও বলতে লাগলো, তবে আর্য পুরোপুরি নিজের অতীত ভুলে যায়নি। মাঝরাতে ঘুমের ঘোরে প্রায় সে আঁতকে উঠে প্রলাপ বকত, চিৎকার করে বলতো, আমার মাকে মেরো না, আমার বোনকে ছেড়ে দাও। পরবর্তীতে একটানা উন্নত চিকিৎসার ফলে তার সেই রাতে আটকে ওঠার সমস্যাটা অনেকটাই ভালো হয়ে যায়। তবে যখনই তার সামনে বাবার নাম নিয়ে কোনো অপমানজনক কথা উঠত, সে নিজের উপর কোনো থেকে নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ত। তখন সে কি করে বসবে তা সে নিজেও জানত না। কথাগুলো গভীরতা নিয়ে তেজস্বী যখন মনে মনে সমীকরণ মেলাচ্ছিল, ঠিক তখনই তার টেবিলের ওপর রাখা ফোনটা তীক্ষ্ণ শব্দ বেজে উঠল। তেজস্বী স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল হৃদয়ের কল। সে তড়িঘড়ি করে কলটা রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে হৃদয়ের আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, ম্যাম, আর্য স্যার পালিয়ে গেছেন। কথাটা শোনা মাত্রই তেজস্বী সোফা ছেড়ে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য চক্কর দিয়ে উঠল। সে চিৎকার করে বলল উঠল, পালিয়েছে মানে? কে? ও কেন পালাবে? এত নিরাপত্তার মাঝে কিভাবে পালালো আর্য?
হৃদয় হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম আপনি পুরো বুড়ো থেকে বের হওয়ার পর ঠিক পরপরই আর্য স্যার হঠাৎ বুকে হাত দিয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। বলেছিলেন তার শরীর খুব খারাপ লাগছে, অবস্থা আশঙ্কাজনক দেখে ডিবি গাড়িতে করে তাকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু মাঝ রাস্তায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে সাথে থাকা 2 কনস্টেবলকে নিমেষে আহত করে গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যান তিনি। হৃদয়ের শেষ কথাগুলো শুনে তেজস্বীর অবশ হয়ে আসা হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল, মেঝের উপর ছিটকে গেল ফোনটা। চারপাশের সব আওয়াজ যেন হঠাৎ নীরব হয়ে গেল। তেজস্বীর মস্তিষ্কের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে তখন কেবল একটা কথাই তীব্র যন্ত্রণায় চাবুকের মতো আঘাত করে করে ঘুরতে লাগলো। তেজস্বী, তুই তোর জীবনেই প্রথম একজন সম্ভাব্য খুনিকে নিঃশর্তভাবে বিশ্বাস করেছিলি, আর আজও তুই নির্মমভাবে ঠকে গেলি। স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান হাসপাতালের দীর্ঘ করিডোর দিয়ে প্রায় দৌড়ানোর ভঙ্গিতে প্রবেশ করছেন। তার মুখাবয়বে তীব্র উৎকণ্ঠা আর সাব স্পষ্ট। সামনে একজন কর্তব্যরত ডাক্তারকে পেয়েই তিনি প্রায় চিৎকার করে উঠলেন, আমার ছেলে সুলতান এখন কোথায়? ডাক্তার বিনয়ের সাথে বললেন, স্যার উনি ভিআইপি কেবিনেই আছেন। জুলফিকার রহমান আর এক মুহূর্ত দেরি করলেন না, দ্রুত পদে সেদিকে এগিয়ে গেলেন। ধরফর করে দরজার লক খুলে রুমে ঢুকতেই তিনি দেখলেন সুলতান সাদা ধবধবে বেডে বসে আছে, মাথা নিচু করে মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। দীর্ঘ এতগুলো মাস পর নিজের একমাত্র ছেলেকে এভাবে উঠে বসে থাকতে দেখে জুলফিকারের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসটা যেন মুহূর্তেই স্বস্তিতে বদলে গেল। তিনি সোজা এগিয়ে গিয়ে আকুল হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। কতদিন পর আমার ছেলেটা আজ সুস্থ হলো। কিন্তু বাবার এই উপচে পড়া আবেগ আর আকুলতাকে বিন্দুমাত্র প্রশ্রয় দিল না সুলতান। সে চরম শীতল ও যান্ত্রিক কণ্ঠে হঠাৎ প্রশ্ন করল, আব্বু, তেজস্বী এখন কোথায় আছে? জুলফিকার রহমান ছেলের এমন অপ্রাসঙ্গিক প্রশ্নের মুহূর্তের মধ্যে তীক্ষ্ণ চোখে তাকালেন, কিছুটা সামলে নিয়ে গম্ভীর গলায় বললেন, ওসব বাজে বিষয় নিয়ে পরে ভাবা যাবে। আগে বাড়ি চল, ডাক্তার রিলিজ পেপার তৈরি করুক, তারপরে সব হিসাব নিকাশ। কথাটা শোনা মাত্রই সুলতানের ভেতরে সুপ্ত হিংস্রতা যেন অগ্নুৎপাতের মতো ফেটে পড়ল। সে প্রায় চিৎকার করে উঠে এক ঝটকায় বেড থেকে নিচে নেমে দাঁড়ালো, উন্মত্তের মতো গর্জে উঠে বলল, তেজস্বী কোথায়, তুমি বলবে কিনা বলো। ওই মেয়েটার জন্য আমি আজ এতগুলো মাস নিথর হয়ে বিছানায় পড়েছিলাম, শুধুমাত্র ওর জন্য আমার জীবনের এই পরিণতি। তোমার কি সত্যি মনে হয় আব্বু, ওকে আমি এত সহজে আস্ত ছেড়ে দেবো? কখনোই না। ওর হাড্ডি মাংস আমি কাঁচা চিবিয়ে খাবো। কনা আজ অনেক দিন পর নিজ হাতে রান্না করেছে। হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইয়াশ। কত শত চেষ্টা করেও ডাক্তাররা তাকে সুস্থ করে তোলার কোনো আশার আলো খুঁজে পাচ্ছেন না। ব্রেন ক্যান্সারটা ঘাতক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে তার পুরো মস্তিষ্কে। ছেলেটার দিকে তাকালেই বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। হাড় কখানা ছাড়া শরীরে যেন আর কিছুই অবশিষ্ট নেই। তেজস্বীর ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে যাচ্ছে বলেই কণা শেষ কয়েকটা দিন নিয়মিত হাসপাতালে এসে উঠতে পারেনি। কণা কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো ইয়াশ শুয়ে আছে। গাল ভেঙে যাওয়া, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ছেলেটার বিষণ্ণ মুখে কণাকে দেখেই এক চিলতে অমলিন হাসি ফুটে উঠল। একদিন যে ছেলেটার হাসলে কণা মুগ্ধতায় চেয়ে থাকতো, আজ তার এই বিধ্বস্ত ও মলিন হাসি দেখে কণার কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। ডাক্তাররা বেশ কিছুদিন ধরেই ইয়াশকে সব ধরনের গরুপাক খাবার খেতে করা বারণ করেছেন, কিন্তু ইয়াশ আজ হুট করেই বড্ড নাছোড়বান্দার মতো বায়না ধরেছিল সে কণার হাতের বিরিয়ানি খাবে। তাই বাধ্য হয়ে ডাক্তারের বিশেষ অনুমতি নেই কণা নিজ হাতে বিরিয়ানি রেঁধে নিয়ে এসেছে। কণা বেডের পাশে থেকে একটা চেয়ার টেনে নিয়ে ইয়াশের গা ঘেঁষে বসল। ইয়াশ অপলক নজরে তার দিকে তাকিয়ে আছে। কণা নিজেকে কিছুটা সামলে নিয়ে মিষ্টি করে জিজ্ঞেস করলো, আজ আমাদের সাহেবের শরীর কেমন, ভালো তো? ইয়াশ ক্ষীণ কণ্ঠে বলল, তোমাকে সামনে দেখে তো এক নিমেষেই অর্ধেক সুস্থ হয়ে গেলাম। কণা মৃদু হেসে তড়িঘড়ি করে বলল, তাহলে তাড়াতাড়ি পুরোটা সুস্থ হয়ে ওঠো দেখি, তারপর যে আমাদের সুন্দর করে বিয়েটা সারতে হবে। মুহূর্তের মধ্যে ইয়াশের মুখের সেই মিষ্টি হাসিটুকু ফিকে হয়ে মিলিয়ে গেল। ছেলেটা কষ্টে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। কণা খুব ভালো করেই জানে ইয়াশের এই হঠাৎ চুপ হয়ে যাওয়ার পেছনের আসল কারণটা। কণা হালকা মেজাজে আবদার মিশিয়ে আবার বলল, কি হলো? আমাকে বিয়ে করার ইচ্ছে বুঝিয়ে একেবারে চলে গেল? আমি পঙ্গু বলে বুঝিয়ে আমায়
আমার আর পছন্দ হচ্ছে না, তাই তো? ইয়াশ ধীরে ধীরে কণার দিকে দৃষ্টি ফেরালো। তার ভাঙ্গা কণ্ঠ, কাপা কণ্ঠে চরম আকুতি ঝরে পড়ল। সে স্বপ্ন কখনো যে স্বপ্ন কখনো পূরণ হওয়ার নয়, সে অবাস্তব স্বপ্ন কেন দেখো কণা? আমাদের এই জন্মে আর এক হবে না, মিলন হওয়ার নয় আমাদের। আমার মা বাবা তো কোনো কিছু না বুঝে মিছামিছি আমার পেছনে এতগুলো টাকা ঢালছেন, এত চিকিৎসা করাচ্ছেন। আমি স্পষ্ট বুঝতে পারি কণা, আমার এই জীবনের আর বেশি দিন বাকি নেই। শেষ বাক্যটাই ইয়াসার পুরোটা শেষ করতে পারল না। কণা ঝটপট নিজের হাতের আঙ্গুল দিয়ে ইয়াসের শুকনো ঠোঁট দুটো চেপে ধরে তাকে থামিয়ে দিল। রুদ্ধ কণ্ঠে বলল, খবরদার ইয়াস, একদম এরকম অলক্ষণে কথা আর মুখে আনবে না। তুমি নিশ্চিত সুস্থ হবে, তুমি খুব তাড়াতাড়ি পুরো সুস্থ হয়ে আমার কাছেই ফিরে আসবে। কথাটা শেষ করতে করতেই কণার চোখের বাঁধ ভেঙে দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল মেঝের উপর। চলবে, গল্পটি চলাকালীন সবাই বিজ্ঞাপনগুলো পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।